আপনারা জানেন জিরো এফআইআর দায়ের করেছে আর্টিস্ট ফোরাম, আর এদিকে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। আজকে রাতেই প্রিয়াঙ্কাকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় পৌঁছে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তরা। আমি রূপাঞ্জনার কাছে এই ক্ষেত্রে আসবো। রূপাঞ্জনা, আপনি সেই সময় ছিলেন যখন অভিযোগ জানানো হচ্ছিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে, কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ জানালেন সেই প্রসেসটা নিয়ে যদি একটু বলেন। প্রযোজক সংস্থার বিরুদ্ধে এফআইআর জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে রাগে। আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম মানে আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা বড় প্রসেস আছে, যেখানে আমাদেরকে প্রাথমিক স্তরে একটা চিঠি দিতে হয়, মেইল করতে হয় প্রযোজক সংস্থাকে। সেখান থেকে একটা যেরকম একটা মিসহ্যাপ হয়েছিল সেদিন 29শে এপ্রিল, সেটার কি হয়েছিল, কি ঘটনা হ্যাজ লেড টু দ্য ডেথ অফ আওয়ার ফেলো অ্যাক্টর, যে আমাদের সহকর্মী সহযোদ্ধা ছিল রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার যে মৃত্যুর পেছনে কি গাফিলতি ছিল সেটা নিয়ে কিছু প্রশ্ন সামাজিক মাধ্যমে যেগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলোতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওদেরকে মেইল করা হয়েছিল। তারপরে একটা বিবৃতি বোধহয় দেওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে, সেটাও আমরা দেখতে পাই। সেটাও কিছুটা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফোরামের মেল সাইট থেকে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেওয়া হয়। ভেতরে আমরা জানতে পেরেছিলাম যে তারা এমন একটা বয়ান দিয়েছে যেটা বোধহয় আমাদের কারুরই, মানে যে এক্সিকিউটিভ বডি আছে যারা কাজ করেন আমাদের এই সংস্থার জন্য, এই ফোরামটার জন্য, তাদের কাছে ব্যাপারটা খুব একটা বোধগম্য হয়নি। কাজেই গেছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল যে এই আনন্যাচারাল ডেথ, কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে আমাদের সহকর্মী, সেখানে তাদের কি ব্যবস্থার গাফিলতি ছিল, কি ব্যবস্থার গাফিলতি ছিল প্রোডাকশন সংস্থার তরফ থেকে, যে কারণ অনেক রকম ন্যারেটিভ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ওরাই অনেকবার স্টেটমেন্ট চেঞ্জ করেছিল, সেটার একটা পুরো লেখা মানে লিখিত অভিযোগ আমাদের তরফ থেকে। আমাদেরও অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা আমাদের ফোরামের সিনিয়রসরা ঠিক করে সেটাকে পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু তারা আবার একটা খুব লেন্দি লেখা লিখে পাঠিয়েছেন বলেই এফআইআরটা করা হয়েছে। একদম। জিতু কামাল আমাদের সঙ্গে রয়েছেন। জিতু, মানে আজকে আমি দেখলাম যে আমাদের প্রতিনিধির সঙ্গে তুমি কথা বলছিলে, রাহুলের সঙ্গে তোমার ছবি রেখে তুমি ওরকম একই ঘটনার শিকার, তোমার অভিজ্ঞতার কথা সেই সময় তুমি তুলে ধরছিলে। যদি আরও একবার একটু বলো ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে। আমি একটা ছবি করতে গিয়েছিলাম, প্রোডাকশন হাউস নতুন, এবং সেই ছবিটা করতে গিয়ে আমাদের ধুলোর মধ্যে কাজ করতে হয়, এটা আমরা জানি, কিন্তু এতটাই বেশি পরিমাণ হয় সেখানে আমার মানে জ্বর আসে, মাথা ধরে যায়। আমি প্রোডাকশন হাউসকে বারবার বলতে থাকি যে আমি কিন্তু ঠিক নেই, আমার বারবার মানে আমি অসুস্থ বোধ করছি। সেখানে একটা গানের শ্যুট হচ্ছিল, ন্যাচুরালি সেটা করছিলামও। ওখানে বিশ্বনাথ দা উপস্থিত ছিলেন, আমাদের সেক্রেটারি উপস্থিত ছিলেন, ফোরামের শান্তিদা উপস্থিত ছিলেন। আলটিমেটলি শ্যুটটা হওয়ার মধ্যেই 4টে সাড়ে 4টের সময় ব্ল্যাক আউট হয়ে এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার বুকে প্রচণ্ড পেন হতে থাকে। বিশ্বনাথ দার তৎপরতায় আমাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা জার্নি করে ধান্যকুড়িয়া থেকে RN টেগর হসপিটালে নিয়ে আসা হয়। আমি কখনোই মানে এটা ভাবিনি যে আমার যারা সহশিল্পী তারা তো সিনিয়র, আমার তার থেকে বড় কথা আমার ফোরামের সেক্রেটারি, সে কখনো একটা ফোন করে জিজ্ঞেস করেনি। সেখানে আমার কোনো ক্ষোভ নেই। এরপরে প্রোডাকশন হাউস থেকে আমাকে বারবার বলা হয় যে ওই জায়গাটা অকুপাইড করে রাখা, ভাড়া করে রাখা রয়েছে। যদিও ভাড়া করে রাখা নয়, ওই জায়গাটা ওরা ফ্রিতে পেয়েছিল, পরে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি এখানে এসে শুটিংটা করে দিয়ে যাও, আমরা প্রিকশন নেবো, আমরা আশ্বাস দিচ্ছি। এবং আমি তাদের কথা অনুযায়ী সেখানে যাই, গিয়ে যেটার সম্মুখীন হই সেটা আরও ভয়ানক। যে ধুয়ো যে পরিবেশের মধ্যে কাজ হয়েছে, সেটা আমাকে 3-4 মাস অন্তত, 2-3 মাস অন্তত আমাকে হসপিটাল থেকে বলা হয় যে ধুলোর মধ্যে যেতে পারবে না। 10 গুণ ধুলো বাড়িয়ে কাজ করানো হয়। আমি বারবার বলছিলাম যে আমার কষ্ট হচ্ছে। ওই ছবিতে রাহুলদাও কাজ করেছে। রাহুলদাই একটা শটে আমাকে নিচে শুয়ে নিয়ে আসছে, যেখানে চকের গুঁড়ো ফেলা, বারবার ধুলো যাচ্ছে, আমি উঠতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে। ওইখানেও কিন্তু আমাদের সেক্রেটারি উপস্থিত ছিল, কিন্তু মুখে কুলু এঁটেছিল। আমি খুব অবাক হলাম যে আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছে আমি তো কিছু বলতে পারছি না। ওইখানে যদি শান্তিদা না থাকতো আমি সত্যি বলতাম যে আমি শুটিংটা করতে পারবো না। আমি ভাবছিলাম আমার সিনিয়র রয়েছে, আমার সেক্রেটারি রয়েছে, সে তো নিশ্চয়ই বলবে, কিছু বললেন না। এরপরে হচ্ছে 14 আর 15 মার্চ আবার একটা ডেট নেয়
আমি ডেট দিতে পারছিলাম না, সেই ডেটে আমি শুটিং করতে যাই এবং আপনারা প্রত্যেকটা ফুটেজ দেখতে পাবেন। 15 তারিখ গানের একটা শুটিং হয়, সারাদিন সুন্দর শুটিং হয়। 15 তারিখ সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝড়, প্রচণ্ড তুমুল একটা ঝড় বৃষ্টি শুরু হয় চন্দননগর অঞ্চলে। আপনারা ওয়েদার আপডেট দেখুন, পিছনে ওয়েদার ফোরকাস্টগুলো দেখে নেবেন। প্রচণ্ড ঝড় ওঠে, একটা তুমুল একটা ব্যাপার চলতে থাকে। গঙ্গায় নৌকোতে শুটিং হবে, আমাকে বলা হয় নৌকোতে শুটিং হবে, নৌকোটা সাজানো হয়েছে অনেক টাকা পয়সা দিয়ে। যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি সেটা রাজি হইনি, কারণ আমি জানি এরা দায়ভার নেবে না এবং কিছু হলে আমি কিছু করে উঠতে পারবো না। আমি না করি, আমি বলি যে তোমাদের আরেকটা দিনে টাকা যাবে এই তো, কিন্তু করবো না, আমি পারছি না। সেই ক্ষোভটা 16 তারিখ যখন আমি শুটিং ফ্লোরে যাই, 8টা 8:30টায় কল, 9টার সময় ঢুকি। আমি একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যেই থাকছি, ডিরেক্টর প্রডিউসার তারা একটা অদ্ভুত ব্যবহার করছে। 11:30টার সময় সেটা ব্লাস্ট করলো যখন আমি শর্ট দিতে যাচ্ছি। তুই তোরকা বলে কথা, গালি দিয়ে কথা, হারামের টাকা টাকা আমি এখানে বলছি না, অনেক অনেক ছোট বড় সবাই দেখছে। আমি দেনার দেন ফোরামে আমি মেল করে আমি বেরিয়ে আসি। আজকে 4 তারিখ, ফোরামের থেকে কখনো কোনো ফোন আসেনি। আমি ফোন করেছিলাম 6-7 দিন আগে সেক্রেটারিকে যে কি দেখবে, কি করছো কিছু। ওরা আমাকে বললো সেক্রেটারি যে না, ওরা বসতে চাইছে না। আমার এখানে প্রশ্ন, আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছি, যে ফোরামের মুখাপেক্ষী হয়ে রয়েছে, সে বলছে বসতে চাইছে না, যে প্রোডাকশন হাউস প্রথম আসছে। তাহলে আজকে এত বড় একটা প্রোডাকশন হাউস, শক্তিশালী প্রোডাকশন হাউস, তার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম লড়ছে, এটা ভাবতে আমার নিজের কোনটা বোধ হয়। আমি ভাবতে পারি না যে উনি ওরা লড়তে পারবেন বলে। এইখানেই আমার বিরুদ্ধাচরণ করা। আজকে আমার দোষটা কোথায়? আমি তো বারবার বলে যাচ্ছি যে এই প্রবলেম হয়েছে। অন্তত আমি ফোরামের সদস্য হয়ে একবার তো আমাকে ডেকে কথাটা শুনবে। একবারের জন্য কথা শুনে না। তাহলে আমি বুঝতে পারি না যে আমাদের ফোরামের বড়রা, সিনিয়ররা বারবার অভিভাবক সুলভ কথাবার্তা বলে, কিন্তু আমি তাদের আচরণে সেই পাইনি। অনেক অনেক ঘটনা ঘটেছে, হয়তো আমি আস্তে আস্তে নিশ্চয়ই বলবো, যে যেখানে বুঝতে পারছি যে আমি এইখানকার যোগ্য নই, বা তুমি বাড়ি চলে যাও। এই ধরনের কার্যকলাপ যদি ফোরামেই হতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে রাহুলদার এই ঘটনার পর কেন ফোরাম চোখ খুললো? আমি তো আগেই নক করেছিলাম, আমি তো 16ই মার্চ নক করেছিলাম, 1:33 বা 34 আমার কাছে রয়েছে, 1:30-এ আমি ফোরামে মেলটা করেছিলাম। সেই দিন যদি একটা প্রিকশন নেওয়া হতো, তাহলে অন্য প্রোডাকশনের কাছেও তো একটা নকিং হতো যে প্রিকশন নিয়ে কাজ করতে হবে, এত দূরে কাজে যাচ্ছি, একটা লোক অসুস্থ হয়ে পড়তে পারে, একটা মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, টেকনিশিয়ান অসুস্থ হয়ে পড়তে পারে, যে কেউ যা ইচ্ছে হতে পারে। তাই জন্য আমি অসহায় বোধ করলাম, যাদের মুখাপেক্ষী হয়ে রইলাম তারা উত্তরটুকু পর্যন্ত দিল না। আমি অনেক সিনিয়রকেও ফোন করেছি ফোরামের, I didn't get any answer. আমি জিতু তোমার কাছে আবার আসবো। তুমি ওয়েয়ার সিচুয়েশনের কথা বলছিলে, অবশ্যই ফোরামের তরফে আমি রিয়াকশন নেব, কিন্তু এই যে একের পর এক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে জিতুকে, আমি বাচ্চাদের কাছে আসবো। বাচ্চাটা যেভাবে অকালে চলে যেতে হলো রাহুলের মৃত্যুর পর তো একাধিক আরও বেশি করে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এ তো যে অভিজ্ঞতার কথা জিতু বলছে তো ভয়ঙ্কর। হ্যাঁ, এটা ঠিকই। আমি বলছিলাম আগের দিনও যে যেটা হচ্ছে, একটা যে অভিনেতাদের সঙ্গে যে সম্পর্ক, প্রযোজক, প্রোডাকশন হাউস, এবং একটা যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, যেখানে আমি যেমন একজন রাইটার, ডিরেক্টরকে সম্মান দেব, সেও তো আমাকে সম্মান দেবে। আর সম্মানটা কেন দেবে? আমি যখন তার ভ্যালুটা বুঝবে, সে তো আমার ভ্যালুটা বুঝবে। এই যে জিতু কথাগুলো বলছিল, জিতু আমার ফ্লোরে যে কোনো একটা যখন অভিনয় করবে, আমি তো তাকে নিয়েছি সেই ক্রাফটটা সে জানে বলে, সে এটা শিখে এসেছে। একটা আর্টিস্ট যখন একটা দীর্ঘ পরিশ্রমের পর একটা সুযোগ পায়, শিখে আসার পর যখন সে কাজটা করে, তখন যদি এরকম একটা সিচুয়েশন থেকে ফেস করতে হয়, যেটা প্রথম হয় তার কনফিডেন্স চলে যায়। আমি এক লাইনে বলছি, অনেক বছর আগে হায়দ্রাবাদে শুটিং করছিলাম, তখন একটা হিন্দি ছবির শুটিং হচ্ছিল, লজ্জা বলে। সেই ছবিতে আমি দেখেছিলাম যে মনীষা কৈরালা, রেখা অনেকে ছিলেন, একজন নতুন আর্টিস্ট ছিলেন, সম্ভবত সোনু সুদ বা কেউ, একদম নতুন তিনি তখন। তো দেখেছিলাম তার মেকআপ ভ্যান এবং মনীষা কৈরালার মেকআপ ভ্যান সেম, একই। তাই প্রোডাকশন কন্ট্রোলারকে জিজ্ঞেস করেছিলাম যে ইনি তো নতুন আর্টিস্ট, আর ইনি তত বড় স্টার, দুটো এক কেন? তার উত্তরে উনি বলেছিলেন, উনি যখন এই ফ্লোরে গিয়ে অভিনয় করবেন অত বড় আর্টিস্টের সামনে, ওর কনফিডেন্স ল্যাক করবে যদি প্রথম থেকে আমি ওকে খুব লো ট্রিট করি। তো ফ্লোরে ওর বেস্ট পারফরমেন্সটা আনতে গেলে আমাকে ওকে এমন করে ট্রিটমেন্ট দিতে হবে যাতে ওর কনফিডেন্সটা হাই থাকে। তো এই যে জিতু কথাটা বলছে, এই পরিবেশের মধ্যে কোনো অ্যাক্টার, তার কোনো কনফিডেন্স থাকবে?
সে কী টেলিভার করবে। আর এইখান থেকে যেটা জিতু বলছে যে সত্যি সেদিন যদি ভাবনা চিন্তা করা হতো হয়তো এই ঘটনা অ্যাভয়েড করতে পারতাম আমরা। যেখান থেকে আজকের কথাও বারবার বলছি, যদি জানতে না পারি কী হয়েছে তাহলে আগামী দিনে আবার ঘটনা ঘটবে। তো অভিনেতার সঙ্গে, টেকনিশিয়ানদের সঙ্গে, প্রোডাকশন হাউসের মধ্যে যে একটা যে সুন্দর সম্পর্ক ছিল, আমরা তো আজকে প্রথম অভিনয় করছি না, বহু বছর হয়ে গেল। একদম যখন দূরদর্শন প্রাইভেট চ্যানেল ছিল না সেই সময় থেকে অভিনয় করছি। রূপঞ্জনের তার একটু পরে, তনিমা দিয়ে জানে যে সম্পর্কটা ছিল, যে সম্পর্কটা বন্ধুর সম্পর্ক, সেখানে অশান্তি ছিল, ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, সব ছিল, কিন্তু তারপরেও একটা যে ক্রিয়েটিভ একটা কাজ হচ্ছে, তার একটা আত্মিক বন্ধন ছিল, সেটা ভয়ঙ্করভাবে মিসিং, মানে সাংঘাতিক মিস করি সেটা। আমি তো ভীষণ করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।